সকালের সময় বাইরে থেকে বাড়িটা একেবারে শান্ত, কিন্তু ভেতরে দুই বোনের ঝগড়া প্রতিদিনের মতোই শুরু হয়ে গেছে। সোনাক্ষী, তুমি আবার আমার জিনিসে হাত দিলে কেন? কতবার বলেছি আমার জিনিস থেকে দূরে থাকবে। নিজের ঘরে কেন থাকো না? সব বিষয়ে নাক গলানোর অভ্যাস কবে ছাড়বে? আমি তোমার কিছু নেইনি, কাজল। শুধু সেই কাপটা তুলেছিলাম যেটা উঠোনে পড়েছিল। আর একটু বুদ্ধি থাকলে উল্টো প্রশ্ন না করে ধন্যবাদ বলতে যে কেউ তোমার জিনিস নোংরা হতে দেয়নি। ধন্যবাদ? তোমাকে? নিজেকে কি মনে করো তুমি? এই বাড়ির কর্ত্রী না বাবা মায়ের একমাত্র উত্তরাধিকারী? আমি কিছুই মনে করি না, শুধু নিজের কাজ করি। আর উত্তরাধিকার হওয়ার শখও আমার নেই। কিন্তু তোমার কেন মনে হয় বাবা আমাকে এই বাড়ির দায়িত্ব দিতে পারবেন না? আমি তার কথা শুনব, দায়িত্ব পালন করব। ওহ, এখন তুমি দায়িত্বশীল মেয়ে হয়ে গেছ? সোনাক্ষী, তুমি তো সেই অসম্পূর্ণ গল্পের মতো যার না শুরু পরিষ্কার না শেষ। সব কথায় নিজের দুঃখ জুড়ে দাও। কখনো ভেবেছ কেন সবাই তোমাকে অপছন্দ করে? সোনাক্ষীর চোখ এক মুহূর্তে ভিজে উঠল, কিন্তু সে চোখের জল গিলে নীল। ঠিক তখনই রিনা, সৎমা, ভেতরে এল। তার চোখে ক্লান্তির চেয়ে বিরক্তিই বেশি। এটা কি নাটক চলছে? এই বাড়িতে কি কখনো শান্তি থাকবে না? সোনাক্ষী, তুমি বদনা ছোট। সব কোথায় কান্নাকাটি আর অভিযোগই তোমার কাজ? আমি অভিযোগ করি না মা, শুধু চাই কখনো আমার জন্য একটা ভালো কথা বলুন। আপনারা যদি সবসময় আমাকে ভুল প্রমাণ করেন, আমি কি করব? আর বড় বোন কাজল তো আমাকে নাম ধরে ডাকে। ওকে বড় বোনের সম্মান দিতে শেখানো হয়নি। এখন তুমি আমায় শেখাবে? সত্যি বলছি, তুমি বড় হওয়ার পর থেকেই এই বাড়িতে শুধু অশান্তি বেড়েছে। আমি চেষ্টা করেছিলাম তোমাকে মেনে নিতে, কিন্তু তুমি কখনো আমায় মা বলে মানতে পারোনি। আমি চেষ্টা করেছি মা, কিন্তু আপনি বারবার মনে করিয়ে দেন আমি বাবার প্রথম স্ত্রীর মেয়ে, আপনার মেয়ে। রিনা এক মুহূর্ত চুপ করল, তারপর আরও কঠোর হয়ে বলল, হ্যাঁ, তুমি আমার নিজের মেয়ে নও। আর হ্যাঁ, কাজলকে আমি বেশি ভালোবাসি। কিন্তু তার মানে এই নয় যে তুমি সবসময় নিজেকে দয়া পাওয়ার যোগ্য প্রমাণ করবে। মা ঠিকই বলছেন। তুমি সবসময় তোমার পুরনো দুঃখ নিয়ে কান্নাকাটি করো। কাজল আর রিনা কটাক্ষ করে ঘর ছেড়ে চলে গেল। দরজা বন্ধ হতেই বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। সোনাক্ষী নিজের মনেই বলল, আমি যতই করি আমার কোনো মূল্য নেই। প্রতিদিন একই কথা, একই অপমান। যেন এই বাড়িতে আমার থাকা ভুল। কিছুক্ষণ পর সে বাড়ি ছেড়ে বাবার মুখবোলা দিদি সরলার বাড়িতে চলে গেল। সরলা দরজায় বসেছিল। সোনাক্ষীকে দেখে খুশি হয়ে বলল, আয়ে মা, তোকে না দেখলে দিনই কাটে না। কিন্তু আজ এত মন খারাপ কেন? নিশ্চয়ই তোর মা আর বোনের কাজ। বুয়া, কেউ আমার কথা শোনে না। কাজল সব কথায় আমাকে থামিয়ে দেয়। আর মা, নামের মা, কখনো আমাকে মেয়ে ভাবে না। ভুল বলছিস সোনাক্ষী, তুই তো সেই মেয়ে যে নিজের মাকে হারিয়েও কখনো কারো কাছে অভিযোগ করেনি, যে কখনো নিজের বাবাকে কষ্ট দেয়নি। আর আজ এই লোকেরাই তোর উপর দোষ চাপাচ্ছে। বুঝা, মায়ের শূন্যতা কেউই পূরণ করতে পারে না, কিন্তু রিনা মা হওয়ার চেষ্টা পর্যন্ত কখনো করেনি। আজও সে বলে দিল তুই তার মেয়ে নস। কিন্তু কোনো কথা নেই, আমি তো আছি না। ছোটবেলা থেকে আমি কখনো তোকে আমার দিক থেকে ভালোবাসার অভাব হতে দিইনি। আর তোর বাবা, সেও তো তোকে খুব ভালোবাসে। শুধু বেচারা খুব সোজাসাপটা মানুষ। তাই তোর সৎ মা আর বোন তোকে কষ্ট দেওয়ার পরেও সে কিছু বলতে পারে না। ঠিক সেই সময় দুপুরবেলা সোনাক্ষী আর কাজলের বাবা রঘুবীর বাড়িতে ঢুকলেন। তার মুখে ক্লান্তি আর দুশ্চিন্তা দুটোই স্পষ্ট। রিনা তখন রান্নাঘরে ছিল, আর কাজলও মায়ের পাশে বসেছিল। রঘুবীর দুজনকে দেখে জিজ্ঞেস করলেন, সোনাক্ষী কোথায়? সকালে বেরোনোর সময় তো বাড়িতেই ছিল। এখন কোথাও দেখা যাচ্ছে না কেন? তোমরা দুজন কেউ দেখেছ? উফ পিতাজি, ও আর কোথায় যাবে? নিশ্চয়ই আবার কোথাও কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াচ্ছে। সামান্য কথাতেই নাটক করার অভ্যাস ওর। সকাল থেকেই বাড়িতে ঝড় তুলেছে। একটু কথা বললেই এমন চিৎকার করছে যেন আমরা ওর শত্রু। আমি শুধু দুঃখটা বুঝিয়েছি আর রাগ করে বাইরে চলে গেছে। এখন কোথায় গেছে আমরা কি করে জান? দুকথা বুঝিয়েছ নাকি রোজকার মতো টানাই দিয়েছ? আমি কি ভুল বলেছি? বড় হয়েও মেয়েটার বুদ্ধি হয়নি। কাজলের সঙ্গে ঝগড়া করছিল, তারপর আমাকেও কথা শোনাতে লাগল।
আজ আপনার কি হয়েছে? ওর জন্য এত দর দেখাচ্ছেন কেন? আমাদের ওপর রাগ ঝাড়ছেন কেন? রঘুবীর রিনার কথা উপেক্ষা করে কাজলের দিকে তাকালেন। কাজল একটু ইতস্তত করলেও কটাক্ষভরা কথাই বেরোল। বাবা সত্য কথা বলায় দোষ কি? ও সব সময় নিজের মায়ের কথা নিয়েই কান্নাকাটি করে। সবকিছুকে ইস্যু বানায়, আমার মানেই কেউ আমাকে বোঝে না। সব দোষ আমাদের ঘাড়ে চাপায়। আমরা কি ওর আপন নই? আমার মাই তো ওর মা, কিন্তু ও সেটা বুঝতেই চায় না। কথা শুনে রঘুবীর গভীর নিঃশ্বাস ফেললেন। তার মুখে দুঃখ, রাগ আর লজ্জা একসঙ্গে ফুটে উঠল। তোরা দুজন কখনো বুঝতে পারবি নাও কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছে। যে বাচ্চা নিজের চোখের সামনে মাকে হারায় সে সামান্য কথাতেই ভেঙে পড়ে। ঝগড়া কেন হয় জানি না, কিন্তু অন্তত ওর খেয়াল তো রাখবি। বড় হয়েছে মানেই কি ওর মন শক্ত হয়ে গেছে? ওর মন এখনো শিশুর মতোই নরম। সব সময় ওর পক্ষ নেবেন তাই না? যেন আমরা সব সময় ভুল করি। যান যান, নিজের লাডলি মেয়েকে নিজেই খুঁজে আনুন। নিশ্চয়ই আপনার মুখবলা দিদির কাছেই গেছে। বাড়ির কোনো কাজ করে না, কিছু বলতে গেলেই আমরা দোষী। রঘুবীর প্রতিদিনের ঝগড়ায় ক্লান্ত হয়ে রাগের মাথায় সোনাক্ষীকে খুঁজতে বেরিয়ে গেলেন। রঘুবীর কোনো উত্তর না দিয়ে বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে তিনি তার মুখবলা দিদি সরলার বাড়িতে পৌঁছালেন। বাইরে সোনাক্ষী আর সরলা বসেছিল, মুখে হালকা হাসি, চোখে আপন ভাব। এসো রঘুবীর, দুপুরবেলা আজ এখানে মেয়েকে নিতে এসেছ বুঝি? হ্যাঁ দিদি, মেয়েটাকে নিতে এসেছি। বাড়িতে ঝগড়া করে আপনার কাছে এসেছে। আমি জানি মন খারাপ হলে ও আপনার কাছেই আসে। সরলার মুখের হাসি একটু থামল, কিন্তু রাগ নয়, শুধু দুশ্চিন্তা। ঠিক আছে, একটু বসো। সোনাক্ষী, ভেতর থেকে বাবার জন্য একটা চেয়ার নিয়ে আয়। দিদি, জানি না আমার ঘরের অশান্তি কবে শেষ হবে। কেউ কাউকে আপন বলে মানতে চায় না। বাবা, আমি কবে মা আর কাজলকে আপন করতে চাইনি? আমি তো নিজের মাকেও দেখিনি। আপনার কাছেও তার একটা ছবিও নেই। আমি সবসময় রিনা মাকে নিজের মা হিসেবে দেখতে চেয়েছি। কিন্তু না কাজল আমাকে দিদি মানে, না মা আমাকে মেয়ে। এখন আমরা কথা বলছি, তুই মাঝখানে কথা বলবি না। বাবার জন্য চা বানিয়ে আন। রঘুবীর, আর কতদিন সত্যিটা লুকিয়ে রাখবি? মেয়েটা এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। যদি নিজের কানে অন্য কারো মুখে সত্যিটা শোনে, ও আরও ভেঙে পড়বে। না দিদি, আমি বলতে পারবো না, ভয় লাগে। সত্য জানলে ওরা ওর সঙ্গে কেমন ব্যবহার করবে কে জানে। উল্টোটাও হতে পারে। সত্য জানলে হয়তো রিনা আর কাজলের চোখ খুলবে, বুঝবে তারা কতটা ভুল করেছে। এই কথার মাঝেই সোনাক্ষী চা নিয়ে এলে আলোচনা থেমে যায়। সন্ধ্যায় আবার বাড়িতে অশান্তি চরমে পৌঁছায়। শেষমেশ রঘুবীর গম্ভীর কণ্ঠে বলে ওঠেন। আজ আমি সব সত্য বলবো। বহু বছর ধরে যে রহস্য লুকিয়ে রেখেছি আজ তা প্রকাশ করব। তিনি জানান, সোনাক্ষী তাঁর নিজের রক্তের মেয়ে নয়। সে তার দত্তক কন্যা। তার আসল বাবা রঞ্জন আর মা মীরা, যারা দুর্ঘটনা আর শোকে মারা যান। গ্রামবাসীর সামনে প্রতিজ্ঞা করে রঘুবীর সোনাক্ষীকে নিজের মেয়ের মতো মানুষ করেন। রঞ্জনের বাড়ি, দোকান, সবকিছুর দায়িত্ব নেন। আজ তোমরা যে ঘরে নিশ্চিন্তে আছো, যে রোজগারে সংসার চলছে, সবই এই মেয়েটার কারণে। ঘরে নীরবতা নেমে আসে। রিনার চোখ ভিজে যায়। আজ থেকে যদি আমি তোকে একবারও খোঁটা দিই বা উঁচু গলায় কথা বলি, তাহলে আমাকে এই বাড়ি থেকে বের করে দিস। এবার আর কোনো পুরনো কথা হবে না। আমিও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আমাকে এক অনাথ মেয়েকে বড় করেছেন। আজ আমি আমার মা, বাবা আর বোন সবাইকে পেয়ে গেছি। আর বাবুজি, আমি কখনো আপনার সম্পর্কে কারো কাছে ভুল কথা বলবো না। যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। দিদি, আজ থেকে যদি আমি তোকে একটাও তানা দিই, আমাকে বাড়ি থেকে বের করে দিও। আজ থেকে এই বাড়িতে আর কোনো সৎ বা পর নয়। দুই মেয়েই আমার, দুজনই সমান। ঘরের ভার ধীরে ধীরে হালকা হয়ে গেল। বহু বছরের জমে থাকা কষ্ট আজ মুছে গেল। বাইরে উঠোনে রোদ নেমে এল আর বহুদিন পর সেই বাড়িতে সত্যিই শান্তি ফিরে এল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।
এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। আবার দেখা হবে আগামী শুক্রবার এক নতুন গল্প নিয়ে।